দাফন হয়ে গেছে ভারতে অমুক সমক। তো ওনার তো রাজনীতিবিদ। আমার বক্তব্য হচ্ছে নেপালে একটা অভ্যুত্থান ঘটেছে না ছাত্ররা, সেখানে প্রধান বিচারপতি ছিলেন, কার কি নাম, তিনি এসে বলছেন, উদাহরণ দিচ্ছেন, আমরা বাংলাদেশ হব না, 6 মাসের ভিতরে ইলেকশন দেব, তোমরা ইলেকশনের প্রস্তুতি নাও, শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যাও। ইলেকশনে গেছে, তরুণরা ক্ষমতায় আসছে। আমাদের দেশেও যদি টাইমলি ইলেকশনটা দেওয়া হতো, তখন আওয়ামী লীগের যে পজিশন ছিল, তখন কিন্তু নেপালের মতো রেজাল্ট হতে পারত। এবং এই ছাত্ররা যে, আমি তখন তো বৈষম্য বিরোধী ছাত্র ছিল, তারা প্রত্যেকটা মিনিস্ট্রি দিয়ে টিয়ে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে তোমরা উদ্যোক্তা হও, কোনোদিন শিক্ষার কথা বলা হয় নাই। এই ছাত্রদেরকে, এই জেনারেশনটাকে নষ্ট করে দিয়েছে। এখন ধরেন বিচার যেটা বলেছে, আজকে চিফ প্রসিকিউটর যেটা বলেছে, যে দলকে অলরেডি তদন্ত শুরু হয়েছে, বিচারে আওয়ামী লীগকে ধরেন, এখন তো 1974 সালের 15 আগস্টে যখন সবাই মারা গেল, আপনার স্পেশাল পাওয়ার অ্যাক্ট এখনো আছে 1974 সালের, আওয়ামী লীগেরই করা, এবং মোস্তাক আহমেদ জেলখানা ভরে ফেললো। তার 80% লোক কিন্তু এই 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে ছিল, গ্রেপ্তার হয়েছিল। এবং স্পেশাল পাওয়ার অ্যাক্টটা এমনই কালো আইন যে ওটাতে গ্রেপ্তার করলে কোনো কোর্ট সেই মামলা নিবেই না, তাকে যতদিন সরকার মনে করবে ততদিন তাকে ডিটেনশনে রেখে দিতে পারবে। তো এই আইনটা হচ্ছে একটু ব্যতিক্রম। কি ধরেন, এখন বিরোধী দল অপোজিশনে আন্দোলন শুরু করলো, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলো, বিএনপি 2/3 মেজরিটি আছে, যে তারা তখন নিষিদ্ধ করে দিতে পারে। আবার জামাত ক্ষমতায় আসলো, বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। আবার 5 বছর, 10 বছর, 100 বছর পরে আওয়ামী লীগ আসলো, আবার নিষিদ্ধ করে। এই ধরনের ওপেন এন্ডেড আইন, আমি এটাকে কিন্তু কালো আইন, আমি বিরোধিতা করেছি। কিন্তু আমি বলি, সবসময় বলেছি যে এটা আইনি পদ্ধতিতে যাওয়া উচিত ছিল। এখন আইনে বিচার হবে, বিচার হলে যদি নিষিদ্ধ হয়ে যায়, কিছু তো বলার নাই, কিছু বলার নাই, কারণ আইনটা কিন্তু আওয়ামী লীগেরই করা। এখন ধরেন, এটা তো সুপারিয়রিটি রেসপন্সিবিলিটি আছে তো। তবে এটা ঠিক যে ধরেন 3 তারিখে কিন্তু বিএনপি শেখ হাসিনা বুঝে ফেলছে, যখন সেনাবাহিনীর থেকে বলা হয়েছে আমরা জনতার বুকে গুলি চালাতে পারবো না, তখন কিন্তু বুঝে ফেলছে, দেখেন তার ফ্যামিলির একটি লোকও কিন্তু দেশে নেই, সব চলে গেছে, বাইরে চলে গেছে। এবং শেখ হাসিনা ভারতে আছে, অল পার্টি সিদ্ধান্ত নিয়ে তাকে আশ্রয় দিয়েছে। আমি কিন্তু তাদেরকে, অর্থাৎ আওয়ামী লীগের যারা আছে তাদেরকে কিন্তু ভারতের অতিথি বলি। ভারতের তারা অতিথি, বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু ভারতের কিন্তু তারা অতিথি, কারণ সব দল মিলে তাকে আশ্রয় দিয়েছে। এখন ধরেন এই যে পুশিন হচ্ছে না, পুশিন হচ্ছে, আমাদের বাংলাদেশের অনেক আওয়ামী লীগের নেতা আছে না, তাদের তো একটা পুশিন হয় না, তার মানে অতিথি আশ্রয় দিয়েছে। আমি বলবো যে এখন যদি বিচার হয়, বিচারে এটা অনুযায়ী হয় নাই, না সংবিধান না বিদ্যমান আইন। কারণ এই যে সরকার ইন্টারিম, এই ইন্টারিম সরকার থেকে আসছে, এটা তো আইনেও নাই, কাঠামোতেও নাই, সংবিধানও নেই। তো যাই হোক, তারপর হয়েছে। তো যাই হোক, এই যে টাইমলি ইলেকশনের কথা বলা হচ্ছে, এই জায়গাতে আমি এই কথাটা এর আগেও একাধিকবার বলেছি যে বিএনপি সরকারের উচিত ডক্টর মোহাম্মদ ইউনূস তথা ইন্টারিম সরকারকে ধন্যবাদ দেওয়া। কেন? ধরেন আপনি 6 মাস কিংবা 1 মাস বা 15 দিনের মধ্যে ইলেকশন হলো, গণঅভ্যুত্থানের পরবর্তী সময় 15 দিনের মধ্যে ধরে নিলাম, এবং বিপুল জনসমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় আসলেন। আচ্ছা, কিলোমিটার তারা 2 বছরের মধ্যে রিকভারি করবে, মানে এটা সরকার ধারণা ছিল। বাজেট দেওয়ার পরে এখন তাদের উপলব্ধিটা হচ্ছে 2 বছর না, এটা 3 থেকে 4 বছরের সম্ভব কিনা তারা জানে না। তার মানে কি পরিমাণ মারাত্মক একটা বিপর্যয় আমাদের ইকোনমিতে নেমে আসছে, এটা কিন্তু ব্যাংকিং সেক্টর মানুষগুলো বুঝতে পারছে। তো যাই হোক, এই জন্য এটা বললাম যে টাইমলি ইলেকশন ইজ নট ম্যাটার। ম্যাটার হচ্ছে আপনি এই গণঅভ্যুত্থান পরবর্তী আপনার দেশটাকে কিভাবে আপনি সাজাচ্ছেন। পারি নাই আমরা, বড় ইন্টারিমকে নিতে হবে, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী তারা করতে পারে নাই। তো যাই হোক, এখন দেখেন আমাদের গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা উভয়ে জুলাই জাতীয় সম্মেলনে উপস্থিত ছিলেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা বড়সড় ধন্যবাদ দিতে চাই এবং সরকার প্রধানকেও দিতে চাই, এই জন্যই যে এই 4 মাসে দলগতভাবে আওয়ামী লীগের বিচারের যে প্রক্রিয়া বা বিচার নিয়ে যে কথা, এই কথাটা কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা শুনি নাই। মানে আওয়ামী লীগ তো দলগতভাবে এখানে আপনার মার্ডারে তারা মাঠে নেমেছিল, আওয়ামী লীগ কিন্তু এখানে ব্যক্তিগত আক্রোশ থেকে, ব্যক্তিগত জায়গা থেকে এই মার্ডারে তারা কিন্তু কিলিং মিশনে নামে নাই। ওই যে যাকে হত্যা করেছে তার সাথে পারিবারিক কোনো কলহ আওয়ামী লীগ ছিল না, ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল না, ছিল কি রাজনৈতিক দ্বন্দ্ব। এই রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই কিন্তু তারা ওপেন ফায়ার করেছে। সেই জায়গা থেকে দলগতভাবে আওয়ামী লীগের বিচারটা আরো অনেক আগে শুরু করার কথা ছিল, বা তারা করতে পারে নাই। দেরিতে হলেও সরকার প্রধানের মুখ থেকে যে বাণীটা আমরা শুনেছি, আমরা চাই অতি দ্রুত এটা যাতে তারা ইমপ্লিমেন্ট করে। আওয়ামী লীগের বিচার অবশ্যই দলগতভাবে হতে হবে, এবং এই বিচার করতে গিয়ে যাতে কোনোভাবে এখানে অবিচারের কোনো সুযোগ তৈরি না হয়, এটা বারবার বলে আসছি। বিচার প্রক্রিয়া অবশ্যই স্বচ্ছ তদন্তের মধ্য দিয়ে হতে হবে, এবং এখানে যারা অপরাধী
ধরেন যে আজকে যাদের কথা বা যার কথা আমরা সবার আগে বলি, পতিত ফ্যাসিবাদের প্রধান যিনি শেখ হাসিনা, তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। এবং আমরা নিশ্চিত যে যদি ন্যায় বিচার এই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়, তিনি অন্তত 3-4 বার ফাঁসির মুখোমুখি হবেন বা ফাঁসির রায় তার এই মামলাগুলোতে হবে, এটা আমরা নিশ্চিত। কারণ তিনি যে পরিমাণ অপরাধ করেছেন জনসমক্ষে, তো সেই জায়গা থেকে আমরা নিশ্চিত, আমরা চাই ন্যায় বিচার হোক। একই সাথে এটাও মাথায় রাখতে হবে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, একটা কথা আছে। কিন্তু এই আজকে আমরা এই কথাটা কেন বারবার নিয়ে আসছি, গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী যে অনুষ্ঠানে উপস্থিত, সেখানেই কিন্তু একজন জুলাই যোদ্ধা মাননীয় প্রধানমন্ত্রীর দিকে আঙ্গুল তুলে বলেছেন যে আমরা অতি দ্রুত বিচার। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস জনগণ কর্তৃক নির্বাচিত না, জনগণ সরাসরি ভোট দিয়ে তাকে নির্বাচিত করে নাই। হ্যাঁ, আমরা যতই বলি না কেন জনসমর্থিত সরকার, আমাদের সমর্থন ছিল, রাজনৈতিক দল, ছাত্র, জনতা সবার সমর্থন ওই সরকারের প্রতি ছিল, ছাত্র জনতার সমর্থিত সরকার, বাট জনগণ কর্তৃক প্রত্যক্ষ ভোটে নির্বাচিত না। বাট বর্তমান যিনি সরকার প্রধান বা সরকার, এই যে বিএনপি নেতৃত্বের সরকার, তারা জনগণের প্রত্যক্ষ ভোটে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে। আজকে এই সরকার যদি একটা ভুল করে, জনগণ কিন্তু তাকে 10 বার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে। সুতরাং এই সরকারের জবাবদিহিতার জায়গাটা অনেক বড়। সুতরাং সরকার ভুল করার জায়গা খুব কম, করতেই পারবে না, করতে গেলেই জনগণ টাইট দেবে। তো এই জন্যই সরকার কিন্তু বারবার, জনগণ কিন্তু এই সরকারকে প্রশ্ন করছে। এবং ওই আমলের ইন্টারিম সরকারকে ওই প্রশ্ন করার জায়গাটা সংকুচিত ছিল, কম ছিল, জনগণ ভোট দেয় নাই। দেখেন এই দুটাকে মিলিয়ে ফেলে তো হবে না। ইন্টারিম অনেক অপরাধ করেছে এবং এগুলোর বিচার হওয়া দরকার, আমরা মনে করি। কিন্তু এখানে তো একটা ধোঁয়াশা এই সরকার তৈরি করে রেখেছে। যেমন আমরা বলেছিলাম যে নির্বাচন পরবর্তী সময়ে সরকার দায়িত্ব নেওয়ার পরপরই একটা শ্বেতপত্র প্রকাশ করা দরকার ছিল ইন্টারিম সরকারের উপরে, কে কত টাকা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, কে কোন করাপশনের সাথে জড়িত ইত্যাদি। জনগণ জানতো যে বিগত 2 বছরে বাংলাদেশে তারা এই আকামগুলো করেছে, বাট আমরা তো জানি না। কিন্তু অথচ মিডিয়াতে আপনারা আসেন, মন্ত্রী, মিনিস্টার সবার মুখে খই ফুটে, এক একজন এক এক রকম বক্তব্য দেয়। এবং খুব স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে দুদকের উচিত ইন্টারিম সরকারের উপরে তদন্ত করা, মানে উচিত। দেখেন, ভেরি ফানি, উনি সরকার, উনি দেবেন কমান্ড, নির্দেশ, কিন্তু উনি বলছেন উচিত। এই উচিতের জায়গাতে আমাদের সন্দেহ। উচিত কেন উনি বলবেন? উনার দায়িত্ব ছিল দুদককে নির্দেশ দেওয়া, যদিও এই নির্দেশ নিয়েও আমাদের আপত্তি আছে, কারণ দুদক একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আমরা চাই, যদিও এটা সাংবিধানিক এমন হয়। এই ধরনের আহ্বান খুবই ইতিবাচক, কিন্তু সেই সঙ্গে আরেকটা বিষয় হচ্ছে এই যে ঐক্যবদ্ধতার জায়গাটা। এখন শুরুতেই বলেছি যে আওয়ামী লীগের লোকজন তো আছেন, তাদের কার্যক্রম নিষিদ্ধ, বা তারা তো আছেন, এই ঐক্য প্রক্রিয়া কি তারাও থাকবে? যদি থাকে তাহলে সেই প্রক্রিয়াটা কি? যেটা বলছিলাম যে দায় স্বীকার না করে আপনার ওই গোষ্ঠী যারা নিরীহ বা যারা হচ্ছে গিয়ে কোনো ধরনের দোষের সঙ্গে যুক্ত না, তারা আসলে এই প্রক্রিয়ায়, ঐক্যের প্রক্রিয়া কি করে যুক্ত হবে? না, 1 নম্বর কথা হলো গণহত্যাকারীর মাপ চেয়ে, এই যে ফর্মুলা, মাপ চাইলেন না, মাপ চাইলে গণহত্যার মাপ তো ইসলামও অ্যাকসেপ্ট করে না। গণহত্যার তো মাপ হওয়ার কথা না। কিন্তু বলা হয়, ধরেন পৃথিবীতে একটা উদাহরণ আছে, নেলসন ম্যান্ডেলা ব্ল্যাকদের রাইট প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে জ্বলে গেছে, 20 বছর জেল খেটেছে। ক্লার্ক তার সাথে রিকনসিলিয়েশন করে, যদিও সাউথ আফ্রিকার অবস্থা এখন নাই, সেই অবস্থা নাই, মাপ, সবাই দোষ স্বীকার করেছে, কে কি দোষ করেছে আর করবে না ভবিষ্যতে, কিন্তু সেই দেশটা সেই জায়গায় নাই। অর্থাৎ রিকনসিলিয়েশন একমাত্র আমি বলবো সাউথ আফ্রিকাতে ম্যান্ডেলা করেছিল, সেটা কাজ করে নাই এই কারণে পলিটিক্স। এখন ধরেন যে প্রধানমন্ত্রী, ধরেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর হুইল চেয়ারে বসায় নিয়ে বেগম খালেদা জিয়াকে বক্তৃতা দেওয়ানো হয়েছে, ছোট্ট বক্তৃতা দিছে, সেখানে সে জানে যে সে মৃত্যু পথযাত্রী, তারপরেও কিন্তু সে বলে নাই যে প্রতিশোধ নেন। সে বলছে সবাইকে প্রতিশোধ ভুলে গিয়ে সবাইকে একসাথে দেশ গড়ার কাজে নামতে হবে, বলছে না? তো ঠিক তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে, সেও একই সুরেই, তাকে ভিডিও আছে না, আমার কাছেও আছে, কিভাবে ফেলে দিছে, কিভাবে নির্যাতন করছে, মাজা ভেঙে ফেলছে। যে কেউ হলে সাথে সাথে আগে প্রতিশোধ দিত, সে প্রতিশোধ দিতে চায় না, সে আইনের প্রসেসে যা হবার হবে। তো আমি মনে করি এটা দেশের জন্য ভালো। কিন্তু প্রশ্ন একটা, যে আমাদের দেশে যেসব রাজনৈতিক দলগুলি আছে, এদের সাথে আপনার জাতীয় ইস্যুতে একমত হওয়া যায়, কিন্তু রাজনৈতিক ইস্যুতে কিভাবে এক হবে বলেন? এখন বাম দল আছে, মধ্যপন্থী দল আজ করবে না, সুতরাং জাতীয় ইস্যুতে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কোনো জাতীয় ইস্যুতে একমত হতে পারি না, এটা আমি বহুবার বলছি, আমি লিখেছিও। আমাদের দেশে 11 থেকে 12 প্রকার শিক্ষা আছে, ইংরেজি, বাংলা, বাংলার ইংরেজি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এইটা, এবং সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়। কওমি মাদ্রাসার বোর্ডে কিন্তু সরকারের নিয়ন্ত্রণও নাই, স্বাধীন মতো সার্টিফিকেট দিয়েছে, MA পাস লেভেল। এখন একটা ব্যক্তি যদি কোনো সাইডে পড়াশোনা করে MA ডিগ্রি নেয়, সে তো তার ওই চিন্তার থেকে বেরোতে পারে না। ধরেন আমি ইংলিশ জার্নালিজমে ছিলাম, যখন ঢাকা ইউনিভার্সিটিতে জার্নালিজমে যারা শিখে আসতো, ওইটা ভুলাইতে 1 বছর লাগতো, যে ওইটা ভুলো আগে,
ওইটা ভুলাইতে, কারণ যে পড়ায় দিছে টিচার ওইটা আর ভুলে না। তো এই জন্য আমি বলছি যে আমরা তো দেশ স্বাধীন হওয়ার পর থেকে কোনো সরকার কিন্তু জাতি গঠনের চেষ্টা করে নাই। আমার কথা হচ্ছে এখানেই বক্তব্য হচ্ছে যে জাতি যদি গঠন, জাতীয় ইস্যু, যে ইস্যুগুলোতে জাতি উপকৃত হবে, মানব দেশ জাতি উপকৃত হবে, সেই জায়গাতে আমরা একমত হবো। পলিটিক্স থাক ডানে থাক, সাইডে রেখে জাতীয় ইস্যুতে একমত হবো, সেটা তো হতে পারি না। আবার দেখেন এই পার্লামেন্টে আপনি খেয়াল করে দেখেন অর্থনীতি বিল পাশ হলো না, বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন সংশোধনী আসে নাই। বিরোধী দল আছে, আপনি যে বলেন বিরোধী দল আছে, আবার এই প্রথম ছায়া বাজেট দিছে না, সেই বাজেটের নিয়ে তো কোনো বিতর্ক হয় নাই। জামাত ইসলাম থেকে বলা হলো যে না বাজেট কাছাকাছি, সুতরাং আমরা এটার বিরোধিতা করলাম না, তাহলে লাভটা কি? এগুলো কি আবার বাইরে আসতেছে, আন্দোলন করতেছে, শান্তিপূর্ণ আন্দোলন করতে, ওয়াকআউট করার সুযোগ আছে, করবে, বাইরে আসবে, ঠিক আছে। এখন আসলে আপনি খেয়াল করে দেখেন আবার বক্তৃতার সময় 5 দিন সময় দিতেছে, 7 দিন সময় দিতেছে, ফেসিবাদের দিকে হাঁটতেছে। কিন্তু আমার কথা হলো দেশটা যে পরিমাণে বিধ্বস্ত, কারণ 14 লাখ কোটি টাকা লোন রেখে, লোন সহ এই সরকার দায়িত্ব পেয়েছে। আপনার ব্যাংক ফোকলা, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কোনো টাকার স্টক নাই। এই ইদানেই এই গত মাসে আপনার প্রবাসী আয় সর্বোচ্চ আসছে, এটা ঠিক। হ্যাঁ, তো শুধু প্রবাসী আয় দিয়ে তো হবে না, সেটাও আমি লিখেছি। এই প্রবাসী আয় তো আগামী 10 বছর পরে প্রবাসী কোনো লোক নেবে না, কারণ প্রযুক্তি, চতুর্থ শিল্প বিপ্লবে বিজ্ঞানের পিছনের লোক দরকার, রোবটের পিছনের লোক দরকার। এই ডাক্তার দিয়ে কাজ হবে না তো। সুতরাং সেই লোক তো আমরা সৃষ্টি করতেছি না, তৈরি করতেছি না। আবার আমাদের জিনজিরা আছে না, জিনজিরাতে ছোট ছোট জিনিস, কুটির শিল্প তৈরি হয়, সেটাও যদি আমরা চায়নার মতো করে, খুব মুক্তিযোদ্ধা ছিলাম। তো আমার কথা হচ্ছে 71-এ আপনি বলেন তো প্রকৃত মুক্তিযোদ্ধা কয়জন? হোসেন মোহাম্মদ এরশাদের সময় একটা তদন্ত মানে জরিপ হয়েছিল, সেখানে বের করছিল 85,000। সে এটা ঘোষণা করে নাই এই কারণেই, সে তো দেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তানে ফেরত আসছে, বলতে হয়েছে রাজাকার, এই জন্য সে ডরে আর ঘোষণা করেনি। আপনি বলেন তো এখন 2.25 লক্ষ আপনার মুক্তিযোদ্ধা বানানো, তালিকাভুক্ত গরিবের পয়সা দেওয়া হয়। আপনি বলেন এখনো তো খবর নিলে, এখনো গ্রামগঞ্জে যদি যান প্রকৃত মুক্তিযোদ্ধাকে খুঁজে পাবেন। জরিপ করেন না কেন? স্বাধীনতার কোনো ইস্যু আজ পর্যন্ত জরিপ হয় নাই। এখন ধরেন যেভাবে হচ্ছে আমরা আলোচনায় শুনি অনেককে জুলাই মানে গণহত্যা মারা গেছে, কেউ আহত হয়েছে, ইত্যাদি করে নানান রকম বেনিফিট নেওয়ার আশা করে। আমার মনে হয় এখনো সময় আছে, আপনার পলিটিক্যাল না হয়ে আপনি ডিজিটিএফআই লাগান, এসবি লাগান, এনএসআই লাগান, 3-4টে জরিপ করেন, কমন পড়েন, এগুলোকে নেন, বেছে নেন। আমার মনে হয় জুলাই এটাকে ছোট করার কিছু নেই। একটা অভ্যুত্থান হয়েছে, ফেসিবাদের বিরুদ্ধে একটা অভ্যুত্থান হয়েছে। শেষ দাবিটা ছিল ফেসিবাদ বিলোপ চাই। ফেসিবাদ বিলোপ মানে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমরা যেটা আশা করি নাই, অর্থাৎ আমরা গণতন্ত্রের জন্যই করছি, এক ব্যক্তি এক ভোট, আইয়ুব খানের, সেটা আমরা পাই নাই, তো ভোট তো হয় নাই, শুরুর থেকেই জাতি গঠন হয় নাই, গণতন্ত্র আমরা দেখি নাই। তো এই জন্য বলছি জুলাই অভ্যুত্থানে কিন্তু আমাদের ভিতরে আকাঙ্ক্ষা আসছিল যে একটা মানবিক বাংলাদেশ নাই বেচালাম, অন্তত পক্ষে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন তো আমরা আশা করতে পারি। সেই পথে তো আমরা যাত্রা শুরু করতে পারি নাই। সুতরাং জুলাইকে ছোট করার কোনো নাই। জুলাইতে গণহত্যা হয়েছে, তার সঠিক মানে পরিসংখ্যান বের করা উচিত। ওই 71 নিয়ে প্রশ্ন, যেমন এমনও বলছি, আমি এক নেতাকে বলতে শুনেছি 71-এর প্রজন্ম হচ্ছে নিকৃষ্ট প্রজন্ম। বলেন তো দেখি, জুলাই প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম? আরে ভাই, তাই ছাত্ররা তো অগ্রভাগে ছিল, এটা ঠিক আছে। হ্যাঁ, ওই ঝড় পড়লে কাঁচা আমও পড়ে, পাকা আমও পড়ে, এর ভিতরে তো আপনি বেছে নেন না কোনটা পাকা আম, এটা বাঁচেন না। কিন্তু এটা তো একটা ইতিহাস, একটা টার্নিং পয়েন্ট দেশের। আপনি জুলাই যারা ধরেন, এই যে বলা হয়েছে না যে সবার চিকিৎসা দেওয়া হবে, 2 বছর পরে কি চিকিৎসা দিবেন? যার যেটা হয়ে গেছে, ঘটনার শারীরিক অসুবিধা হয়ে গেছে, সাধারণ ঠ্যাং একটা নাই, আপনি একটা কৃত্রিম ঠ্যাং দিতে পারবেন, এতে কোনো লাভ হলো? তখন চিকিৎসা দেওয়া উচিত ছিল। যে ব্যক্তি যখন আহত হয়েছে, যখন সে ইনজুর্ড হয়েছে, তখন তাকে যদি চিকিৎসা দিতেন উপকার হতো। এখন যেটা হবে, এখন হচ্ছে আপনারা তাদেরকে পুনর্বাসন করেন। যার অঙ্গ যেটা হানি হয়ে গেছে, তার সত্ত্বেও যেটুকু কষ্ট পায় তাকে কাজে অগ্রাধিকার দেন, তার প্রয়োজনে আপনি তাকে বেনিফিট দেন, তার ভাতা দেন, ইত্যাদি দেন দিয়ে। কিন্তু আমার কথা হচ্ছে মুক্তিযুদ্ধের মতো অবস্থাটা যেন না হয়। এখনো আমার মনে হয় যে এখনো সম্ভব যে মুক্তিযোদ্ধা কতজন, বীরাঙ্গনা কতজন ভারতে আশ্রয় নিয়েছিল,
কতজন শহীদ হয়েছে সব খুঁজে পাবেন এখনো, কতজন অভ্যুত্থানে কতজন নিহত হয়েছে, কতজন আহত হয়েছে, কাদের কি সব পাবেন। আমার মনে হয় ইতিহাসটা, প্রকৃত ইতিহাসটা জাতির জন্য খুব দরকার। ভবিষ্যৎ বংশধরদের জন্য এই জাতি 71 নিয়ে যেমন কোনো ইতিহাস, নির্বাহ কোনো ইতিহাস নাই, কিন্তু যে যার মতো করে বই পাবেন অনেক, যার যার ইচ্ছা হয় লেখছে। সেই অভ্যুত্থানে যদি ধারা এইভাবে থেকে হালাফালা করে আসছে। দাঁড়ান, এই অভ্যুত্থানের ইতিহাস ও প্রকৃত ইতিহাস পাওয়া যাবে না। আমার কথা হচ্ছে এইটা ছিল 71-এর পরে একটা টার্নিং পয়েন্ট। এই অভ্যুত্থানকে অস্বীকার যে করে সে তো আমার মনে হয় দেশের মঙ্গল চায় না। কিন্তু প্রকৃত ইতিহাসটা বের করে আনতে হবে। ফারুক হাসান, অভিযোগ আছে যে অনেক সফট পাওয়ার, বিশেষ করে এবারের জুলাই শুরু হওয়ার পর আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় বিভিন্ন ধরনের ট্যাগলাইন দিয়ে জুলাইকে হেয় করার এবং জুলাইকে বিভিন্নভাবে বলা চলে যে এক ধরনের একটা অন্ধকার সময় হিসেবে চিত্রিত করার একটা চেষ্টা আছে। সঙ্গে এই অভিযোগ আছে যে তাদের প্রতি আবার হয়তোবা বর্তমান সরকার একটু সফট, হ্যাঁ, কারণ তারা মনে করছে যে এটি রাজনৈতিকভাবে জামাত বা এনসিপি কে এক ধরনের চাপে ফেলছে, সুতরাং এই বিষয়ে তাদের এটা অভিযোগ। এই বিষয়ে জানতে চাই যে আপনিও কি তাই মনে করেন যে জুলাইকে যদি খাটো করা হয় তাহলে সেটার ক্ষতিগ্রস্ত হবে একমাত্র জামাত বা এনসিপি? আসলে দেখেন, মুক্তিযুদ্ধ মানেই আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানেই মুক্তিযুদ্ধ। এই ন্যারেটিভটা কিন্তু আমরা এই 55 বছর ধরে দেখে আসছি, শুনে আসছি। হ্যাঁ, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছে, এটা আমরা অস্বীকার করি না। তার মানে আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ, বিষয়টা কিন্তু এমন নয়।